ও আজকে সেকেন্ড ক্লাস লেখা হয় না, লাগবে। তো আমরা এখানে একটা ফাইল করতেছি, ফাইলটা আমরা পেন ড্রাইভে করবো যাতে আমাদের পরবর্তীতে মুভ না করতে হয়। হ্যাঁ, আমি এখান থেকে পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, এখানে আমাদের কি বার আজকে সোমবার 4টা, এখানে বুধবার 4টা। এখানে এসে আমরা সেকেন্ড ক্লাস নামে একটা ফোল্ডার করতেছি, এখানে একটা ফোল্ডার করলাম সেকেন্ড, একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল করবো, রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে হচ্ছে আমরা একটা টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বলবো index.html। তো index.html এই ফাইলটাকে, এই ফোল্ডারটাকে এখন আমরা ওপেন করব কোথায়, সাবলাইমে। এখান থেকে আমি সাবলাইম এটাকে লিখলাম, সাবলাইমটাকে ওপেন করলাম। এখান থেকে এই সাবলাইমটার মধ্যে আমার যে ফোল্ডারটা একটু আমি ক্রিয়েট করছি সেটাকে ওপেন করব। তো এখান থেকে ফাইলে গেলাম, নোটপ্যাডে করছেন, গুড, ভালো। দেন হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাসে করবেন, ওপেন ফোল্ডার। কোথায় আমরা ফাইলটা ক্রিয়েট করেছি, আমাদের ডাইমেনশনের পেজে। এখান থেকে ডাইমেনশন আমার হচ্ছে বুধবারের 4টার ব্যাচ সেকেন্ড ক্লাস, এটাকে আমি সিলেক্ট ফোল্ডার করলাম, এটাকে ওপেন করলাম, এটাকে কেটে দিচ্ছি। এখানে আমার সেকেন্ড ক্লাসের মধ্যে index.html, এখানে ক্লিক করে আমার এখানে এখন কোডিং করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কিভাবে কি দেখেছি, যদি আমাকে বলতেন। আমরা প্যারাগ্রাফ ইউজ করেছিলাম, প্যারাগ্রাফ মধ্যে ফরম্যাটিং দেখেছি, ইমেজ কিভাবে অ্যাড করতে হয় দেখেছি, লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয় দেখছেন, ইমেজ কিন্তু শেষ। তো আমরা এখানে একটা HTML ট্যাগ নিলাম, আমরা এখানে একটা HTML ফাইবার টেমপ্লেট নিলাম। এই দুইটা আপাতত আপনাদের কাজে লাগবে না, ডিলিট করে দিলাম, এটা প্রয়োজন নাই। আর এখানে এতটুকু তো সবাই বোঝেন, ডট টাইপ HTML হচ্ছে আমাদের HTML5 এর ভার্সন। দেন HTML হেডের মধ্যে টাইটেল, দেন হচ্ছে বডি। ওকে, তো টাইটেলের মধ্যে আমরা ডকুমেন্ট আছে, এখানে হয়তো আমরা লিখতে পারি সেকেন্ড ক্লাস। আচ্ছা, সেভ করলাম। তো এখানে বডির মধ্যে হয়তোবা আমরা কিভাবে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে বিষয়টা ক্লিয়ার হবে। এর আগে আমরা একটা টাইটেল নিই, এখানে বলেন টাইটেলে যে একটা লিখলেন সেকেন্ড ক্লাস, এটা কি আপনাদের ট্যাগের উপরে যে ওটা জন্য এখানে যেটা লিখবো সেটা আমরা জানি, টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এই টাইটেল বারে আসবে, যেখানে এখানে এই লেখাটা আসতেছে, ঠিক আছে? বলেন, বুঝছেন? আচ্ছা, তো এরপরে টাইটেল ইউজ করলাম। হেডিংস এর মধ্যে এই চন্দ্রের মধ্যে হয়তো আমি কিছু লিখবো। এখানে যদি আমি লিখি, মনে করেন ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, আপনি কার ক্লাস? আমার ওয়েবের। আসুন, এখন যদি এটাকে সেভ করে যদি আমি আমার ব্রাউজার ওপেন করি, তাহলে হয়তো এখানে একটা চলে আসছে। ওকে, তো এটাকে যদি আমি সেন্টারে নিতে চাই, তাহলে আনাস বলেন কি করবেন? সেন্টার ট্যাগ বসাইতে হবে। এই চনটাকে আমি ধরলাম, ধরে কাট, এখানে আমি বললাম সেন্টার ট্যাগ, পেস্ট করলাম, তাহলে হয়তো আমার এটা সেন্টারে এখন চলে আসবে। সেভ করে এখানে এসে রিলোড, এটা সেন্টারে চলে আসছে। এখন যদি চাই আমরা এখানে প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। এখানে আমরা কিছু প্যারাগ্রাফ নিলাম, বললাম লোরেম 100, কিছু লোরেম নিলাম, নেওয়ার পরে দেন এখানে রিলোড করলাম, আমার এখানে প্যারাগ্রাফ চলে আসছে। ঠিক আছে, সামনে বসান। তো এখানে কিছু প্যারাগ্রাফ চলে আসছে, আমার টাইটেল চলে আসলো, প্লাস হচ্ছে প্যারাগ্রাফ চলে আসলো। এরপরে আমরা ইমেজ কিভাবে অ্যাড করতে সেটা জানি, ওটা আর অ্যাড করবো না। আমরা এখন একটা ইমেজ অ্যাড করা লাগবে, ইমেজের একটা কাজ আমরা দেখি নাই, সেটা দেখাবো। আমি একটা অনলাইন ইমেজ ইউজ করি, এখান থেকে আমি একটা ইমেজ নিলাম, যেমন ধরেন নেচার ইমেজ নেওয়ার পরে হয়তো বা ইমেজ থেকে আমি একটা অনলাইন ইমেজ নিয়ে নিতে পারি এখান থেকে। তো এখান থেকে আমি এই ইমেজটা নেই, বা হচ্ছে এই ইমেজটা নেই, কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, সোর্সের মধ্যে এটা দিয়ে দিলাম, সেভ। এখানে সে রিলোড, তো আমাদের এখানে একটা ছবি পাইছে। কিন্তু আমরা গত ক্লাসে এই অল্টার ট্যাগের কাজ দেখেছিলাম, এই ট্যাগটা কি জন্য কাজ হয় দেখি নাই। আমরা যদি অল্টারের মধ্যে কিছু লিখি, আমি এখানে লিখলাম, মনে করেন এখানে কি আছে, ছবিটার মধ্যে আছে ধরেন বার্ড, নাকি বার্ড ইমেজ। আমি এখানে বললাম বার্ড ইমেজেস, দেন এটাকে সেভ করলাম। সাইডে এসে যদি রিলোড করি, তাহলে আমার এই যে এখানে অল্টারের মধ্যে যেটা লিখছি বার্ড ইমেজ, এই লেখাটা কোথাও আসছে দেখেন তো, আসেনি। তো এই অল্টারের মধ্যে যেটা লিখবো সেটা আমাদের আউটপুটে দেখা যাচ্ছে না, তাই তো? তো এই অল্টার ট্যাগের মধ্যে কিছু লিখলে এটা কোথায় কাজ হয়?
এটা কাজ হয় যদি আপনাকে বায়ার বলে যে আমার একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট লিখো, ওইখানে দেখেন এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট। আপনাকে বায়ার বললো আমার একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে, তখন আপনি কি বলবেন যে আমি তো এসইও পারি না, তো ওয়েবসাইট কিভাবে বানিয়ে দিব? বিষয়টা এরকম না। আমরা যদি গুগলে এসে আপনি যেখানে লেখেন কার, আমি এখানে জাস্ট লিখলাম কার লিখলাম। এখন আপনি যদি ইমেজের মধ্যে আসেন, এখানে কারের ছবি আসছে না, এটা গুগল বুঝলো কিভাবে যে কার মানে এটা? এটা তো আন্দাজে বললাম। তো আমি এখানে যদি কার দেখেন, যদি আমি লিখি বাইক, এখানে বাইক আসছে না? তো প্রশ্নটা হচ্ছে যদি এখানে আমি আমাকে লিখি, তো গুগল আসলে বুঝতেছে কিভাবে যে আমি এটা, বা হচ্ছে বাইক মানে এটা, কার মানে এটা। আর যদি আমি যদি আমার নাম লিখি তাহলে সে আমাকে কেন দেখাচ্ছে? এখানে তো অন্য শেখ হাসিনার ছবি আসতে পারতো, ছবিটা আপনার নামে এসইও করা, কিছুই করা হয়নি। আচ্ছা, তো দেখেন এই ইমেজ বা হচ্ছে আমরা যে ছবিগুলো দেখি, এই যে মনে করেন এগুলো, এই বিষয়গুলো হচ্ছে এই ইমেজের মধ্যে অবশ্যই কোথাও কোডিং করা আছে কার। দেখেন আমি ছবিটাকে ইন্সপেক্ট করি, যে কোনো একটা হোন্ডাকে, মনে করেন এই হোন্ডাটা ভালো লাগতেছে, এটাকে ইন্সপেক্ট করলাম, এটার কোডটাকে আমি দেখব। দেখেন এখানে অল্টার ট্যাগের মধ্যে অবশ্যই কোথায় বাইক লেখা আছে, এই যে দেখেন বাইক, যে দ্য স্ট্যান্ডলেস বিএমডব্লিউ বাইক, দেখা যায়? তো এরকম অল্টার ট্যাগের মধ্যে আপনারা যদি কোনো ইমেজ, এরকম কোনো কন্টেন্ট নিয়ে মার্কেটিং করেন, তখন যদি কেউ মনে করেন আপনার একটা ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটের মধ্যে আপনি প্যান্ট বিক্রি করেন, এখন প্যান্টের ইমেজটা আপনি যে ওয়েবসাইটে আপলোড করছেন, সেখানে যে অল্টার ট্যাগের মধ্যে যদি আপনি প্যান্ট লিখে দেন, বা জিন্স প্যান্ট, বা হচ্ছে আরও কিছু যদি বাইরে আপনার কন্টেন্টগুলো বলে ওগুলো যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে গুগলে যদি কেউ সার্চ করে জিন্স প্যান্ট, তাহলে আপনার ইমেজের মধ্যে যেই আমি কোডটা দিয়েছি সেটা গুগল সাজেস্ট করবে। এখন ইমেজ যদি সাজেস্ট করে তাহলে কি আমাকে ওয়েবসাইট দেখাবে না? আপনি এখানে ক্লিক করেন, দেখেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ইমেজটার উপরে ক্লিক করেন, দেখছেন একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। কি ইমেজ? autos.mexaboard.com, এই যে ওদের ওয়েবসাইটে নিয়ে আসে। এখন বলছে আপনি এটা কিনেন, এটা দাম কত? 25,000 ইউরো। এই যে একটা বিজনেস করতেছে, জাস্ট এইভাবে করে তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করেছে। এখন দেখেন আমি কিন্তু এই ওয়েবসাইটটাকে চিনি না, চিনছি? এটার নাম আমি কোনোদিন জানি না, কিন্তু এই ইমেজটার কারণে জাস্ট এই ওয়েবসাইটের সাথে পরিচয় হয়ে গেল। এখন সেই ইমেজ দিয়ে তার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসতেছে। এখন ভিজিটর এসে যদি কারো ভালো লাগে 100টা ক্লিকের মধ্যে হয়তো বা 2 জন বাইকটা কিনবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে গুগলে যে আমরা ফাও করে লিখি না যে বাইক, কেউ লিখবো যার বাইক প্রয়োজন সেই তো লিখবে বাইক, দেন ওই বাইক থেকে তার যদি পছন্দ হয় 100টার মধ্যে মিনিমাম 10% সেল হবে। তো এইভাবে করে সাধারণত একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য আপনাকে যদি কেউ বলে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, আপনি বুঝবেন এইটা অল্টারের মধ্যে আমার কিছু কিওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? তো এটা নিয়ে ভয় করার কিছু নাই যে আমি তো এসইও পারি না, কিভাবে করবো, ঠিক আছে? এখানে আপনার যতদূর মন চায়, এটা কোনো কিওয়ার্ড নেই, এখানে সব কন্টেন্ট, আপনার যতদূর ইচ্ছা লেখেন। বাইক ইমেজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখলাম, এটাও আসবে। এখন প্রশ্ন আছে আমার এখানে আমি যে লিখলাম, এই যে এটা, এই যে লেখাটা এসইও ফ্রেন্ডলি লেখাটা চলে আসে, এটা কেটে দিই। আমি এখানে অল্টারের মধ্যে কিছু লিখলাম, তাই তো? আমার এখানে তো কিছু নাই, আছে? আমার ছবিটাকে ইন্সপেক্ট করে দেখেন, এই যে অল্টারের মধ্যে আসছে, দেখছেন? বার্ড ইমেজ ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরাও অল্টারের মধ্যে যেটা ইউজ করবো সেটা আমার এখানে দেখা যাবে। ক্লিয়ার? অল্টার ট্যাগ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো এখানে অল্টার ট্যাগের কাজটা আমরা দেখার জন্য ইমেজটাকে ইউজ করে দেখালাম। এরপরে কি করব? আজকে আমাদের মেইন কাজ কিভাবে লিঙ্ক আপ করতে হয়, লিঙ্ক। তো এর জন্য আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে, এ ক্লোজ এ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগও হয়, ক্লোজিং ট্যাগও হয়। এর ওপেনিং ট্যাগের মধ্যে, এই অ্যাঙ্করের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম হচ্ছে HRF, এটাকে হার্ফ বলে। তো এই হার্ফ নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। হার্ফ অ্যাট্রিবিউটের মধ্যে সবসময় লিঙ্ককে ইউজ করা হয়। আমি যদি এখানে এসে কিছু লিখি, আমি এখানে লিখলাম মনে করেন গো টু ফেসবুক, গো টু ফেসবুক, সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড দিলাম, দেখেন তো এখানে গো টু ফেসবুক নামে একটা লেখা আসছে কিনা? আচ্ছা, এটাকে একটু H1 এর মধ্যে দিই, এটাকে আমি ধরলাম, ধরে বললাম এটাকে H1 এর মধ্যে থাকবে, সেভ করলাম।
দেন সাইডে এসে এখানে রিলোড, এখানে একটা অপশন আসছে গো টু ফেসবুক, এটা ক্লিক করা যাচ্ছে, দেখছেন এটাকে ক্লিক করা যায়। তো আমরা যখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিব তখন এটা ক্লিকেবল হবে, এটাকে ক্লিক করা যাবে। এখন আমি যাচ্ছি এখানে ক্লিক, যে এটা তো এখন আসি নাই, মানে ক্লিক করা যাচ্ছে মাত্র। আমি চাচ্ছি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। সেটা কিভাবে? তার জন্য HRF এর মধ্যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুকের লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন যদি সাইটে এসে এখানে রিলোড করি, এখন এটাতে ক্লিক করেন, দেখেন এখন আমি ক্লিক করতেছি, আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে লিঙ্কের জন্য। হ্যাঁ আচ্ছা, তো এটাকে যখনই ক্লিক করব তখন আমাকে ফেসবুকে নিয়ে যাবে। তো আমি এখানে চাচ্ছি আমি এটাতে ক্লিক করব, কিন্তু দেখেন আমি এটাকে কেটে দিই। এটাতে ক্লিক করার পরে আমি যেই ট্যাবে আসি সেই ট্যাবে এটা ওপেন হচ্ছে না। আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এটাতে ক্লিক করব, এটা আমার পেজটাকে ঠিক রেখে ও অন্য আরেকটা নিউ ট্যাব ওপেন হবে। সেটা কিভাবে? সেটার জন্য আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে বলবো টার্গেট, টার্গেট বলবো ব্ল্যাঙ্ক। আমি জাস্ট এখানে বললাম টার্গেট ব্ল্যাঙ্ক। এখন এখানে এসে রিলোড দেন। এখন যদি ক্লিক করি, এখানে ট্যাব আছে কয়টা? ক্লিক করলাম। আমি যখন এটাতে ক্লিক করব, এখন যেখানে আমি ক্লিক করব আমাকে সেই লিঙ্কে নিয়ে যাবে, কিন্তু আলাদা ট্যাবে। আমার পেজটাও ঠিক আছে, ক্লিক করব নতুন পেজে ওপেন হবে। যতবার ক্লিক করব ততবার নতুন নতুন পেজে ওপেন হবে। এরকম অনেকগুলো সাইট আছে। যেমন দেখেন আমার ভিডিও নিয়ে মানুষ বিজনেস করে, দেখবেন কিভাবে। আইটি মিরাজুল খান লিখলাম, দেখেন এখানে আমি লিখলাম না, আমাকে দেখেন নিচে আসেন, কিছু ওয়েবসাইট আছে এখানে, দেখেন এইটা একটা ওয়েবসাইট। এই করতেছি কি, এর ওয়েবসাইটের মধ্যে আমার ভিডিও নিয়ে বিজনেস করতেছে। দেখেন আমি এটাকে ওপেন করলাম, এই দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু আমার না, এটা কিন্তু এটার মধ্যে যেটা আছে ভিডিওটা আমার। এখানে আসেন, এই দেখেন ইউআরএলটা কিন্তু আরেকজনের না, কিন্তু ভিডিওটা কিন্তু আমার। আপনি এখানে ক্লিক করেন, দেখেন ও কি করতেছে, আমার ভিডিও দিয়ে ও বিজনেস করতেছে, ও মার্কেটিং করতেছে। কার ভিডিও দিয়ে? আমার ভিডিও দিয়ে। হ্যাঁ, ভিডিওগুলো ইউটিউবে। তো ওরা কি করে, এইভাবে ভিজিটর বাড়ায়। আপনি এখানে যখন ক্লিক করবেন, দেখেন ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আবার ক্লিক করবেন, দেখেন ভিডিওর উপরে ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আসলে এটা কোনো ভিডিওই না, এটা একটা ইমেজ। এই ইমেজটার মধ্যে এই ভিডিওর লিঙ্কটা রাখা হয়েছে, কিন্তু ওরা এমনভাবে এটা রাখছে, এখানে একটা আইকন বসাইছে, তো এই জন্য মানুষ মনে করতেছে এটা ভিডিও। এটা কোনো ভিডিও না। যখনই ক্লিক করবেন, দেখেন আলাদা ওই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে। এখন যখনই আমার ভিডিওর উপরে ক্লিক করতেছে, ওদের ওয়েবসাইটের মধ্যে একটা ভিজিটর যাচ্ছে। ভিডিও আমার, কিন্তু ভিজিটর পাইতেছে কে? ঠিক আছে। এগুলোকে ফিক্সিং বলে, এগুলো গুগলই করে। এগুলো করে কে? এগুলো গুগল করে। কারণ হচ্ছে এটা দিয়ে আবার আমি ইনকাম পাবো যখন হচ্ছে আমি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করে দেব। না ভিউ বেশি না, গুগল অ্যাডসেন্স ডিজিটাল মার্কেটিং যারা বুঝেন তারা বুঝবেন। গুগলের বিজনেস অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টটা যখন আপনার সাইটের সাথে ওয়েবসাইটের সাথে আপনি অ্যাড করে দিবেন, তখন এখানে যে অ্যাডগুলো হবে সেই টাকাটা গুগল পাবে না, তখন আপনি পাবেন। কিন্তু এখন গুগল পাচ্ছে, কিন্তু ওইটা পাওয়ার জন্য আপনাকে মনিটাইজেশন পর্যন্ত যেতে হয়, কিন্তু ওইটা আমার এখন কমপ্লিট হয়নি। যাই হোক, তো আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস না, ক্লাস হচ্ছে ওয়েব। তো আমরা কি করলাম, এখানে অ্যাঙ্করটা নিলাম, তাই তো। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এটা তো জাস্ট আমরা একটা লিঙ্ক করলাম, তাই না? জাস্ট একটা ফেসবুকের লিঙ্ক দিলাম। যদি ইউটিউবের লিঙ্ক দিতাম কোথায় যেত? যদি এখানে বলি youtube.com, সাইটে আসলাম, এখানে রিলোড ক্লিক করলাম, কোথায় যাবে? ইউটিউবে। যদি বলি google.com, এখানে বললাম google.com, তাহলে আমাকে গুগলে নিয়ে যাবে। ঠিক আছে। তো এই কাজগুলো সাধারণত আমাদের লাগবে না, অ্যাঙ্কর ট্যাগের কাজ এটা জাস্ট এমনি দেখালাম যাওয়া যায়। আমাদের মূল কাজ হচ্ছে, আমাদের একটা ওয়েব পেজের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে কখনো একটা পেজ হয় না। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, এই যে এটাকে জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবেন, এই ছবিটাকে ইমেজটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা আচ্ছা চলেন দেখে, এই যে ইমেজটাকে কাট করে জাস্ট এখানে রেখে দিবেন, এখানে রেখে দিলাম।
তাই তো? এখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার তো কিছু নাই, ইমেজ তো, ইমেজের উপরে ক্লিক করেন, এই চলে আসছে আমার ক্লাস, প্রথম ক্লাস করেছেন। তো আমরা এখানে ইমেজটাকে লিঙ্ক করালাম, ঠিক আছে, আপাতত আগের মধ্যে রেখে দিচ্ছি, সেভ করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি যেন দেখাতে চাইছিলাম, ও ওয়েব, আচ্ছা আইটি, আমি এখানে একটা সাইটের নাম লিখলাম itservicebd.com। এটা একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের মধ্যে কখনো একটা পেজ হয় না, এটাকে বলে হোম পেজ। এখন যে পেজে আছি আমরা এটা হোম পেজ। এরপরে দেখেন অ্যাবাউটে ক্লিক করবেন, দেখবেন অ্যাবাউট পেজে চলে গেছে, অ্যাবাউট পেজ। টিমে ক্লিক করবেন, দেখবেন টিমের পেজে চলে গেছে, টিমের মধ্যে আসে এই যে টিম পেজ। দেন আমি যদি অন্য যাই, যেমন আমি যদি নিউজে যাই, তাহলে দেখবেন নিউজ পেজে নিয়ে যাবে, তাই তো? একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ হয়ে থাকে, এই পেজ। তো আমরা এই পেজগুলো কিভাবে বানাবো, প্রশ্ন হচ্ছে এটা। আমরা মনে করেন এটা আমাদের হোম পেজ, তাই না? এটা আমাদের হোম পেজ। তো আমরা চাচ্ছি আমরা একাধিক পেজ বানাবো, যেমন আমরা চাচ্ছি এখান থেকে আমরা হোম পেজ থেকে অ্যাবাউট পেজে যাব। এর জন্য এখানে আমাকে ফাইল বানাতে হবে। হ্যাঁ, অবশ্যই বানানো যাবে। এখানে আসেন, সেকেন্ড ক্লাস, এটার উপর ধরেন নিউ ফাইল। এখানে আমি যদি বলি কি বলবো, about.html, কন্ট্রোল এস, সেভ দিবেন, এন্টার দিবেন, সেভ হয়ে যাবে, শেষ। এখন এটা কেটে দিলাম, এখন জাস্ট এখানে HTML5 এর টেমপ্লেট নিব। তো নিলাম। এখন আমি চাচ্ছি আমার এইটা হচ্ছে হোম পেজ, তাই তো, আর এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ। আমি আমার হোম পেজে ক্লিক করব, এখানে লিখলাম আমি গো টু অ্যাবাউট পেজ, এখানে আমি বললাম অ্যাবাউট, সেভ করলাম। এখন আমি চাচ্ছি আমার এখানে যখন আমি অ্যাবাউট পেজে ক্লিক করব তখন আমার কোন পেজে নিয়ে যাবে, অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তাহলে আমাকে কিসের লিঙ্ক দিতে হবে, অ্যাবাউট পেজের। তাহলে এই লিঙ্কের মধ্যে এসে আমি জাস্ট বলে দিব about.html, যেই ফাইলটা আমি ক্রিয়েট করছি, যেই ফাইলটা। তাহলে আমি এখানে যখন ক্লিক করব হোম পেজে, তখন আমাকে about.html এ নিয়ে যাবে। এখানে আসেন, এখানে সে রিলোড। এখন যখনই আমি এখানে ক্লিক করবো আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, নিয়ে আসছে না? এখন আপনি বুঝলেন কিভাবে এটা অ্যাবাউট পেজ ব্ল্যাঙ্ক, এই জন্য বুঝছেন এটা অ্যাবাউট পেজ। দেখেন এখানে আমাদের ফুল ডিটেলস, এটার পেজটা বলা আছে, ডাইমেনশন থেকে নিচে। দেন এই ফোল্ডারের মধ্যে 4টার ব্যাচের মধ্যে একটা ফাইল করা আছে about.html, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের about.html এখানে লেখা আছে। সো এটা about.html এর পেজ। এই about.html এর মধ্যে হয়তোবা আমি আপাতত এগুলাকে কপি করে দিচ্ছি। ডোমেইন তো আরো পরে যখন লাইভ সার্ভারে কাজ করবেন, এখন তো লাইভ সার্ভার করছে না। এই মাল্টি পেজের জন্য কি দরকার হয় না আলাদা আলাদা? না না না, এর ভিতরে দেওয়া যায়। ডোমেইন তো একটাই। আচ্ছা ডোমিনেশন বলতেছি, ওয়েট করেন একটু। এখানে আমি বললাম অ্যাবাউট পেজ, দেন হচ্ছে বডির মধ্যে আমি ওইটাকে ছেড়ে দিলাম। দেন আমি ওখানে তবে লিঙ্ক করব, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলবো গো টু হোম পেজ। আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে বলবো গো টু হোম পেজ, আর এখানে লিঙ্কটা দিব কি, হোম পেজের লিঙ্ক। তাহলে বলবি index.html, সেভ করলাম, সাইডে আসলাম, এটা আমার হোম পেজ, তাই তো? ক্লিক করলাম, কোথায় গেল, অ্যাবাউট পেজে। আবার এখানে ক্লিক করলে কোথায় যাবে, হোম পেজে। তাহলে এখানে যদি আমি অনেকগুলো মেনু বানাই, মেনু বানানোর পর যদি প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক করে দিই, তাহলে এটা হবে না। ক্লিয়ার? তো আপনাদের কাজ থাকবে সবাই এটা সুন্দর করে একটা হোম পেজ বানাবেন, যতটুকু দেখাইছি ফরম্যাটিং ইউজ করে। ওইটাকে ইমেজ নেবেন, দেন লিঙ্ক করবেন আলাদা, আরো এক্সট্রা 2টা পেজ নেবেন। আমি দেখাইছি কয়টা, একটা, প্রত্যেকে 2টা করে আলাদা পেজ বানাবেন, ওগুলাকে লিঙ্ক করাবেন। ওই পেজগুলোতে আবার যতটুকু শিখছেন ওইটা দিয়ে ডিজাইন করবেন। ক্লিয়ার? হ্যাঁ, আপনার যেই ফাইল থেকে যেই ফাইলে যাবে, ওই যেই ফাইলে যাবে সেই ফাইলের নামটা আমরা HRF এর মধ্যে দেব। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে আমাদের রুট ফাইল কিন্তু ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের রুট ফাইল, আর এগুলো হচ্ছে আমাদের সাব ফাইল। হ্যাঁ, যেটা থেকে সবকিছু মেইনটেনেন্স হবে, এই ফাইল থেকে সবকিছু মেইনটেনেন্স হবে। আচ্ছা, তো এখানে আমরা লিঙ্ক দেখলাম, তাই তো?
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা জিনিস দেখাই, আইসিটি মন্ত্রণালয়তে এটা আছে। দেখেন এখানে একটা লেখা যাচ্ছে না, এই যে নো মাস্ক নো সার্ভিস লেখাটা অটো মুভিং যাচ্ছে না, এইটা আমি কিভাবে করবো? আমি চাচ্ছি আমার এই লেখাটা মুভিং হবে, এই লেখাটা আমরা মুভিং করব। তো চলেন এই যে আপাতত সেন্টারটা একটা কেটে দিচ্ছি আমরা, এই টনটাকে জাস্ট ধরলাম, ধরে কন্ট্রোল এক্স এখানে বললাম আমরা মার্কিউ, দেন জাস্ট এখানে এটাকে ছেড়ে দিলাম পেস্ট, সাইটে এসে এখানে রিলোড, দেখেন লেখাটা অটো মুভিং হচ্ছে। আমি যদি চাই এখানে আরো যদি লেখা অ্যাড করি তাহলে ও এরকম মুভিং হতেই থাকবে, ঠিক আছে? আবার দেখাবো, চলেন আবার দেখি, যেহেতু আবার দেখতে পয়সা লাগবে না আমাদের, চলেন আবার দেখি। আমরা আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে একটা এইচন ছিল তাই না, এইচনটাকে কেটে এটাকে আমরা ট্যাগের মধ্যে রাখবো যেটার নাম হচ্ছে মার্কিউ ট্যাগ। দেখেন মার্কিউ, আচ্ছা এই দুটাকে বাদ দিয়ে, এই দুটো আপনারা বুঝতেছেন না হয়তো, সেভ করলাম, এটাকে জাস্ট এখানে পেস্ট করলাম, মার্কিউ ট্যাগের মধ্যে পেস্ট করলাম, এখানে এসে রিলোড, তো দেখেন এসে চলে এসছে, এই যে যাচ্ছে ও। এখানে যদি আপনি আরো কোনো ফন্ট দেন, আরো কোনো লেখা দেন, ওই লেখাগুলো মুভিং করবে, ঠিক আছে? আচ্ছা এরপর এখানে দুটো অপশন দেখতেছিলাম, এই যে বিহেভিয়ার আর হচ্ছে আমাদের ডিরেকশন। এগুলো কি? বিহেভ মানে কি? আচরণ, আর ডিরেকশন মানে পথ। এখন ও কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলতে পারেন? ডান থেকে বামে যাচ্ছে। আচ্ছা তো চলেন, ও এখন যাচ্ছে কোথায়? বাম দিকে। আমি বললাম তুমি বাম দিকে যাবে না, তুমি যাবো রাইটে। এখানে যদি রাইট বলে দিই তাহলে দেখবেন ওই এদিক থেকে এদিকে যাবে। আমি যদি ওকে বলি যে তুমি লেফট রাইটও যাবা না, তুমি উপর থেকে নিচে, বললাম আপ, উপরে যাচ্ছে। যদি বললাম যে না নিচে যাবা, ডাউন, এখানে সে রিলোড। জাস্ট এই কাজগুলো এই ডিরেকশন দিয়ে করা। হ্যাঁ অবশ্যই সেভ করতে হবে, সেভ না দিলে হবে না। আর বিহেভিয়ার মানে কিছু আচরণ, যেমন আমাদের ডিফল্ট ভাবে যেটা থাকে এটাকে বলে স্ক্রল, এটা বারবার নামতেই থাকবে, উঠতেই থাকবে। এটা দেখবেন উপর থেকে নামছে উঠছে বারবার। কিন্তু যদি আমি বলতাম স্লাইড, তাহলে দেখবেন একবার স্লাইড হয়ে বন্ধ হয়ে যাবে। আমি যদি বলি স্লাইড, তাহলে দেখবেন একবার স্লাইড হয়ে এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না, ঠিক আছে? তো ডিরেকশন মানে আমি তাকে কোন দিকে নিতে যাচ্ছি এটা বুঝাবো, আর আমি বিহেভিয়ার দিয়ে সে কি হবে, সে কি অটোমেটিক মুভিং হতেই থাকবে নাকি একবার স্লাইড হয়ে বন্ধ হয়ে যাবে, সেই বিষয়টা অ্যাড করতেছি। মার্কিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপাতত এগুলো একটু কেটে দিই, থাক কাটলাম না। আমরা আরেকটা ফাইল করবো, এখানে একটা ফাইল করবো, নাম হচ্ছে table.html। আজকে একটা টেবিল ডিজাইন করবো, ঠিক আছে? তো table.html এর মধ্যে একটা HTML5 এর টেমপ্লেট নিয়ে নিলাম এটা। দেন হচ্ছে আমার টাইটেলের মধ্যে হয়তো বা বলতে পারি HTML টেবিল, সেভ করলাম। হয়তো বা বডির মধ্যে আমি এসে বললাম h1, এখানে বললাম টেবিল ডাটা, দেন সাইটে এসে রিলোড, এটাকে ওপেন করি আমরা। তা আমাদের টেবিল ডাটা প্লাস এখানে একটা টেবিল চলে আসছে, তাই তো? এটাকে যদি চাই সেন্টারে নিতে তাহলে কি করব? সেন্টারটা সেভ করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে আমরা টেবিল ইউজ করব, তাই তো? সেভ করি। আসলে HTML টেবিল কিরকম হয় গুগলে সার্চ করেন, এখানে সার্চ করেন HTML টেবিল। কোনটায়? এরকম থাকতেই পারে, স্বাভাবিক। আপনার ইন্টারনেট লাগবে না, আমরা যে কাজ করি এই কাজের জন্য নেট প্রয়োজন হয় না। ইমেজ আসে, ইমেজ থেকে হয়তো আমরা এখানে অনেক টেবিল আছে, অনেক টেবিল, ধরেন এটা একটা টেবিল, এটা টেবিল না? তো আমরা যাচ্ছি এই টেবিলটাকে বানাবো কি দিয়ে? আমাদের HTML কোড দিয়ে, HTML কোড দিয়ে রান করব। তো এটা ম্যাডাম আপনি কি করছেন? একটু এটা ফোকাস করেন, এটা ইম্পর্টেন্ট জিনিস।
তো আমরা চাচ্ছি এই টেবিলটাকে আমরা এখানে ডিজাইন করব কি দিয়ে, আমাদের HTML কোড দিয়ে, অনলি HTML, নো CSS। তো HTML যদি দিয়ে করতে দিই তাহলে কিভাবে করবো বিষয়টা, এটা সাবলাইমে আসার পরে প্রথম আমরা এটার জন্য একটা টেবিল নামে ট্যাগ নেব, টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগের মধ্যে আমরা আমাদের এই টেবিলটাকে ইনসার্ট করব। এর আগে আমাকে আপনারা একটা জিনিস বলেন, সেটা হচ্ছে কাজ করছে না কেন? তো এখানে এটা তো টেবিল নাকি? এখন বলেন তো আমার এদিক থেকে এটা যে গেছে এটাকে কি বলে আর এটাকে কি বলে? রো কোনটা, কলাম কোনটা? হ্যাঁ, কলাম উপর থেকে নিচে এই কলমটা, এই যে উপর থেকে নিচে যেটা গেল এটাকে কি বলে? কলাম। শিওর আপনারা? কলাম কলাম 100% আচ্ছা, এটাকে কি বলে? আর এটাকে কি বলে? রো। শিওর আপনারা? চলেন আপনাদের আজকে রো কলম শিখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রো আর এটা হচ্ছে আমাদের কলাম। আচ্ছা চলেন, রো কলাম শিখলাম, এখন আমরা এটাকে ডিজাইন করব। তো আমাদের যদি আমরা টেবিল ট্যাগের মধ্যে সর্বপ্রথম আমরা জানি আমাদের এটা হচ্ছে রো, তাই না? তো ওই রোর জন্য আমরা একটা TR নিব, আমরা এখানে একটা নিব TR। TR এর ফুল মিনিং হচ্ছে টেবিল রো, টেবিল রো, ঠিক আছে? TR এর ফুল মিনিং টেবিল রো। এই TR এর মধ্যে এসে আমরা জাস্ট টেবিলের ডাটাগুলো ইনসার্ট করব। এখন টেবিলের উপরের যে অংশটা থাকে এটাকে কি বলে? টেবিল হেড। টেবিল হেড, এই টেবিল হেডের জন্য আমরা ইউজ করব TH। TH এর ফুল মিনিং হচ্ছে টেবিল হেড, ঠিক আছে? তো আমরা এই টেবিল হেডের মধ্যে হয়তোবা ওই ডাটাগুলো ইনসার্ট করব। দেখি আমার প্রথম কি আছে, এখানে যা আছে থাকুক, আমি আমার মতো করি। এখানে বললাম নং, দেন আমি বললাম নেম, দেন হয়তো আমি বললাম ইমেল, দেন আমি বলতে পারি ফোন, দেন হয়তো আমি বলতে পারি ইয়ার্স। এটা বললাম, সেভ করলাম। যদি আমার সাইটে আসি, এখানে যদি রিলোড করি F5, তাহলে এখানে দেখেন আমার এই যে নং, নেম, ইমেল, ফোন, ইয়ার্স লেখাগুলো আসছে, তাই তো? এখনো টেবিলের মতো হয় না, কিন্তু ডাটাগুলো তো আসছে নাকি? আচ্ছা, তো এটা মোটা কেন আসছে? কারণ হচ্ছে আমাদের TH ইউজ করেছি, টেবিল হেড, এই জন্য। তা আমরা এই নং এর নিচে, নেমের নিচে, ইমেল, ফোন, ইয়ার্স এর প্রত্যেকটার নিচে আমরা ডাটা ইনসার্ট করব। কি করব? ডাটাকে ইনসার্ট করব। তো এটার জন্য এই টিআর এর নিচে আমরা আরেকটা টিআর নেব। এই টিআর এর মধ্যে লিখব TD। TD মানে হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা। তো আমরা এই TD-টাকে নিয়ে হয়তোবা এই TD এর মধ্যে প্রথম কি ছিল আমাদের এখানে? নং। তো আমরা এখানে নং বললাম 1, দেন আমাদের কি আছে? নেম। এখানে বললাম নেম হচ্ছে শাকিন, দেন আমাদের বলা হচ্ছে ইমেল, তাহলে বললাম shakin@gmail.com। এরপর আমাদের বলেছে ফোন, দেন হয়তো আমাকে এখানে বলতেছে ইয়ার্স। ইয়ার্স আমি বললাম 2021। সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে এসে রিলোড করি তাহলে হয়তোবা আমার এখানে একটা ডাটা ইনসার্ট হয়েছে, তাই তো? আমি যদি চাই এখানে আরো একাধিক ডাটা ইনসার্ট করব, তাহলে এই টিআরটাকে ধরলাম, Ctrl+C কপি, দেন সাইডে সেখানে পেস্ট। এখানে আসলাম, তাহলে দেখেন 1 2 3 4 5টা হয়েছে। এখন আমি যদি ডাটাটাকে চেঞ্জ করে দিই, আমার এখানে ছিল 1, এখানে আমি বলে দিলাম এটা হবে 2, আমার এখানে হবে 3, 4। সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখানে এসে রিলোড করি তাহলে আমার এখানে 1 2 3 4 5 চলে আসছে। চাইলে আমি এই ডাটাগুলোকেও চেঞ্জ করে দিতে পারতাম, ঠিক আছে? তো এটা আমি আপাতত চেঞ্জ করলাম না, এটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো এখানে আসলাম, এখানে এসে এখন তো আমাকে এটা টেবিলের মতো দেখাচ্ছে, বলেন এটা কি টেবিল আদৌ হয়েছে? এটা কি টেবিল হয়েছে? 100% ভিউ করেন, টেবিল হইলো এটা। টেবিলের জন্য এখন কি করতে হবে?
তো চলেন বর্ডার লাগবে, তো বর্ডার নেই, আমি জাস্ট টেবিলের মধ্যে এসে বললাম বর্ডার। তো এখানে এসে রিলোড করলাম, এখানে বর্ডার আসছে। তো এখানে আমি দুইটা বর্ডার কেন আসছে একটু বলতে পারবেন? পিক্সেল হিসাবে হ্যাঁ কোথায় আমি পিক্সেল দিয়েছি, এখানে পিক্সেল কোথায়? আপনারা সবাই শিওর এখানে 2 দেওয়ার কারণে এখানে 2 আসছে? না 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 তাহলে আচ্ছা, তো চলেন বর্ডার করাচ্ছি এখানে যদি আমি 5 দিই তাহলে আপনার ভাষ্য অনুযায়ী 5টা আসবে, তাই তো? যদি 2 দিলে 2টা আসবে, 5টা দিলে 5টা আসবে, তাই তো? চলেন এখানে আসে রিলোড দেন, কয়টা হয়েছে? এখানে একটাই হয়েছে। দেখেন আপনি যখনই বর্ডারের ভ্যালুকে বাড়াবেন তখন এই যে ভ্যালুটা সেটা মোটা হবে, এটা মোটা হবে। বলেন যে এখানে যে বর্ডার আমি ইউজ করেছি, এখানে আমি বর্ডার নামে যেই অ্যাট্রিবিউট নিয়েছি বর্ডার, এই বর্ডার আসলে বলতে কি বোঝায়? বর্ডার বলতে বর্ডার কিন্তু এই যে এটা বর্ডার না? তাহলে তো এই বর্ডারটা পাওয়ার কথা, এটা কেন পাইলো? প্রশ্ন হচ্ছে এটা যে আমরা দিয়েছি বর্ডার, বর্ডার দেওয়ার কারণে আমাদের এইটা পেয়েছে, গুড, আমরা বুঝতে পারছি এটা পেয়েছে, কিন্তু আমাদের এই ভিতরে এটা কেন পাই? বিষয়টা হচ্ছে আপনি বর্ডার দিয়েছেন তার কারণে বর্ডার পেয়েছে, কিন্তু এই বর্ডারটা ইউজ করেছেন কোথায়? টেবিল ট্যাগের মধ্যে, যার কারণে টেবিলের মধ্যে প্রত্যেকটা সেলের একটা করে বর্ডার পাচ্ছে। তো আমি যখন এখানে 1 বলবো, 1 এখানে যদি রিলোড করি তারপর দেখবেন এখানে 2টা। কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আমরা এখানে বর্ডার ইউজ করার কারণে আমাদের বর্ডার পেয়েছে, আর এই বর্ডারটা টেবিল ট্যাগের মধ্যে ইউজ করার কারণে আমাদের প্রত্যেকটা টেবিলের সেলের মধ্যে একটা করে বর্ডার আছে। ক্লিয়ার? তো আমরা এই জন্য আমাদের এখানে 2টা বর্ডার। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে একটা কিভাবে করবো নাকি? প্রশ্ন হতে পারে না? তো একটা করার জন্য HTML তো হবে না, CSS লাগবে। চলেন টেবিল একটা একরকমই চলেন আমরা একটু CSS দেখি। এটা বুঝতে হবে না আপাতত, এটা জাস্ট আমরা ওইটার জন্য ইউজ করতেছি। তো এখানে একটু CSS ইউজ করলাম, এখন এখানে এসে রিলোড করেন দেখবেন সিঙ্গেল হয়ে গেছে। বুঝা গেছে? HTML এ যা করব ওরকমই আসবে। হ্যাঁ, এখন HTML তখন এরকমই আসবে। এখন এই যে আমাদের টেবিলটা বানালাম, টেবিলটা অনেক ছোট না? 100% ভিউ করেন এই অবস্থা টেবিলের, এটা কি করতে হবে? এটাকে বড় বানাইতে হবে। চলেন বড় কিভাবে বানাইতে হয়। এখানে বললাম উইথ 80%, দেন আমরা এখানে বললাম হাইট বললাম আমরা 250 পিক্সেল। এখন যদি সাইটে সেখানে রিলোড করি তাহলে আমার টেবিলটা বড় হয়ে গেছে। তো এখন কি করব, এই যে আমাদের উপরে এটা ছিল কি হেড না? এই হেডটা কিন্তু আমাদের আপাতত কি বলে বোল্ডই আছে, তাই তো? বোল্ড আছে প্লাস হচ্ছে লেখাটা সেন্টারে, কিন্তু এই লেখাটা কি সেন্টারে? এই লেখাটা যদি সেন্টারে নিতে চাই কি করব? এই জন্য আমরা অ্যালাইন টিয়ার এর মধ্যে আমাদের টিয়ারটাকে সরালে তো সবগুলো সরে যাবে, তাই না? এখানে এসে যদি বলি অ্যালাইন, এখানে বললাম সেন্টার, এখানে এসে রিলোড, সেন্টার আসছে। আমি যদি এই অ্যালাইনটা পরের টিয়ারে ইউজ করি, এই টিয়ারে এখানে যদি আমি বলি অ্যালাইন আমাদের সেন্টার, তাহলে সেও সেন্টারে চলে যাবে। ক্লিয়ার? টেবিল নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ওকে, আমি যদি স্যার দুইটা কলামকে মানে এক রোতে করতে দিই, এটা আসবে একটু পরে, এখনই দেখাবো। ওনার প্রশ্নটা হচ্ছে ধরেন এই দুইটাকে মিলে সে একটা করবে, এন্ড হইতে পারে এই দুইটা মিলে সে একটা করবে। এটা কিভাবে করবে? প্রশ্ন হচ্ছে এটা, তাই তো? এটাই তো প্রশ্ন। আচ্ছা চলেন এটা দেখি। আমি চাচ্ছি আমার প্রথম লাইনে যে 1 আর শাকিন আছে, এই দুইটা মিলে আমার একটা সেল হবে। তাহলে কি করবো? চলো কি করতে হবে? এটা কি এক্সেল? তো চলেন আমরা কোডিং আসি। এর আগে আমরা একটু পেইন্টে আসি। এখানে আমরা পেইন্টে আসলাম, পেইন্টের মধ্যে এসে আমরা মনে করেন আগে ডিজাইনটা না করি, এটার প্রয়োজন নাই, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিই। তো আমরা যখনই এই পাশাপাশি যেমন একটা টিয়ার থেকে অন্য একটা টিয়ার বা একটা টিয়ারের মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাকে যখন আমি মার্জ করবো, দুইটাকে যখন একসাথে করে ফেলবো, তখন আমরা ইউজ করবো কলেজ কানেক্টর।
চলেন ইউজ করি। এখানে আমি যদি এখানে ধরেন আমি এখানে বললাম আমার কল স্প্যান আমি বললাম 2, কত বললাম 2, তার মানে বোঝা গেল এখানে 2 মানে হচ্ছে আমার 1টা এখন 2টার জায়গা নেবে। এতক্ষণ একটা জায়গা নিচ্ছে, এখন কটার জায়গা নেবে 2টা। এখানে সে রিলোড করেন। এখন দেখেন 1টা কিন্তু 2টা জায়গা ঠিকই নিচ্ছে, কিন্তু এই বাম পাশেটা বের হয়ে গেছে না? এটা কেন বের হলো? প্রশ্ন হচ্ছে এটা যে আমার ওখানে 2টা মিলে একটা হয়েছে ঠিকঠাক চলবে, কিন্তু আমার এটা কেন বের হয়ে গেছে? তার কারণ হচ্ছে এখানে দেখেন আমার এখানে পলিসে কয়টা জায়গা? 2, 3, 4, 5, 6। আমার প্রত্যেকটার মধ্যে কয়টা করে ডাটা আছে? 5টা। ও কয়টা হয়ে গেছে? 6টা। তাহলে আমাকে কি করতে হবে? এখানে 5টা করতে হবে। তাহলে এই 6টার মধ্যে যে কোনো একটা আমাকে রিমুভ করতে হবে। আমি মনে করেন শাকির নামটা চেঞ্জ করে দিলাম, এটা এখান থেকে ডিলিট। এখন আমি সেভ করলাম। এখন এখানে কয়টা হয়েছে? 2 আর 3 কত? 5। আউটপুটে আসি, এখানে সে রিলোড দেন। এখন ঠিকঠাক? আমি যখনই স্প্যান করব, ওকে যে এক্সট্রা জায়গাটা দিচ্ছি সেই এক্সট্রা জায়গাটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। কারণ হচ্ছে এক ধরেন 5 জনের খাবার আছে, একজনে দুজনের টাকা এ করলো, তাহলে একজনকে কি করতে হবে? অবশ্যই বাইরে থেকে খাবার এনে দিতে হবে, না হলে তাকে বিদায় করে দিতে হবে যে ভাই আপনার জন্য খাবার নেই, জানেন। ঠিক আছে? তো এইভাবে আমরা রো স্প্যান কল স্প্যান ইউজ করবো। তো সেম ভাবে আমরা যদি চাই এখানে এই যে 2021 আর এই নামটাকে কল স্প্যান করবো, চলেন দ্বিতীয় নম্বর রোতে আমাদের এই রো এর পরের রো এটাকে চাচ্ছি আমি 2টা হবে, তাহলে বললাম কল স্প্যান 2। দেন আমরা এই 2021টা কেটে দিলাম, দেন এখানে সেভ করলাম। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে আমাদের ওই কল স্প্যানটা হয়ে যাবে। আমাদের ওইটা এখন বলেন তো এইটা সেন্টার আছে, কিসের সেন্টার? 2টা কলামের সেন্টার নাকি একটা কলামের সেন্টার? 2টা কলামের সেন্টার। এভাবে করে আমরা পাশাপাশি যদি মার্চ করতে চাই তার জন্য কল স্প্যান। এখন ইউজ করবো আমরা রো স্প্যান। কিভাবে কাজ করব? তো মনে করেন আমি যেটা রো স্প্যান করতে চাচ্ছি সেটা হচ্ছে এই শাকিন আর এই শাকিন, 3 আর 4 এর যে শাকিন আছে সেটা আমার মার্চ হবে। তো আমি 3 নম্বরে যাই, 3 নম্বরে যে শাকিন আছে @gmail.com, এখানে বললাম রো স্প্যান বললাম 2। এখন যখনই আমি রো স্প্যান ইউজ করবো এই দুটো তো মার্চ হয়ে যাবে, এই দুটো মার্চ হলো, কিন্তু একটা বের হয়ে গেছে না? এখন কি করবেন বলেন? কোথায় রিমুভ করবেন? কে বললো? আপনি বলেন কি করবেন? বলেন, এখানে ভুল হলে তো কেউ মারবে না। এখানে যে কোনো একটা রিমুভ করতে হবে। বুঝে নাই কি? একটা রোকে ডিলিট করে দিব। তো চলেন আমি বুঝি। বিষয়টা হচ্ছে আমার এই রো স্প্যানটা কাজ করে কোথায়? নিচে না? নিচে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এগুলো কি রো? এগুলো হচ্ছে আমার কলম। তো আমার কল তো এখানে 5টাই ঠিক আছে, কিন্তু এই কলটা কাজ করছে কার সাথে? ওর সাথে না? 3, 4 এর সাথে কাজ করবে, কারণ ওর নিচে নামলে 4 নম্বর রোতে চলে যাবে। এখানে আমি যদি 2টা জায়গা নেই তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এখানে যে এক কত হলো 6। তাহলে এখান থেকে যে টিয়ারের মধ্যে আমি যে কোনো একটা রিমুভ করতে হবে। জিমেইলটা বাদ দিয়ে দিতে। তো চলেন একটা রিমুভ করি। আমি এখান থেকে জিমেইলটাকে বাদ দিয়ে দিই, সেভ করলাম। এখন যদি সাইটে এসে এখানে রিলোড করি তাহলে দেখেন ক্লিয়ার। রো স্প্যান কিভাবে ইউজ করবেন চলেন আরেকটা শেষ দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এই দুইটা মিলে একটা করব। তো আমি 4 আর 5 এর মধ্যে আসি। 4 নম্বরের মধ্যে এসে আমি এখানে বললাম রো স্প্যান 2, সেভ করলাম। দেন এটাকে আমি কেটে দিলাম।
আচ্ছা, তো এখানে আমরা রো স্প্যান পাসওয়ার্ড করলাম, তাই তো? এখানে কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো এই দুটো আমাদের একটা মার্চ হয়ে গেছে। এই টেবিলের মধ্যে রো স্প্যান পাসওয়ার্ড নিয়ে কার কোনো কোশ্চেন আছে? পুরো টেবিল নিয়ে কার কোনো কোশ্চেন আছে? নাই স্যার, বলেন। তো এটার জন্য আমরা আলাদা একটা ফাইল নেই, সমস্যা নেই। এখানে আসলাম, রাইট বাটন, নিউ ফাইল, এখানে বললাম list.html, সেভ করলাম। এটা এখানে এন্টার। এই লিস্টের মধ্যে হয়তো আমরা HTML লিস্টকে করব, তার জন্য আমরা HTML5 এর টেমপ্লেট নিয়ে নিলাম। HTML5 এর টেমপ্লেট সেভ করলাম। এখন বডির মধ্যে এসে একটা h1 নিচ্ছি। এখানে আমি বললাম HTML লিস্ট, সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি। এটাকে আমার ফাইল না, এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। আমি বলেছি এখন একটু রেখে দেন, আমরা এখন দেখে তারপর প্র্যাকটিস করব। তো এখানে আমাদের একটা ফাইল আসছে, যেটার নাম হচ্ছে আমাদের HTML লিস্ট। তো HTML লিস্টকে তৈরি করব। তো এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে নিচ্ছি। এই চনটাকে ধরলাম, এটাকে বললাম সেন্টার ট্যাগ। দেন এর মাঝখানে এই চনটাকে রেখে দিলাম, বললাম HTML লিস্ট। দেন সাইটে এসে এখানে রিলোড। ঠিক আছে, এখন হয়তো লিস্ট ডিজাইন করব। HTML এর লিস্ট হচ্ছে 3 প্রকার। HTML লিস্ট 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। তো এই 3টা লিস্ট কিভাবে ইউজ করা যায় সেটা দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে আবার একটা h2 নিলাম। এর মাঝখানে হয়তো লিখবো অর্ডার লিস্ট। দেন এটাকে সেভ করলাম। সেভ করে সাইটে এসে রিলোড করি, তাহলে আমাদের এখানে অর্ডার লিস্ট নামে একটা অপশন আসছে। এখানে কি করব, আমাদের অর্ডার লিস্টগুলো রাখবো। তো ফার্স্ট অফ অল অর্ডার লিস্টের জন্য আমাদের অর্ডার লিস্ট, তাহলে আমরা ইউজ করব OL, ওতে অর্ডার, এলে লিস্ট। তাহলে আমাদের ওতে অর্ডার, এলে লিস্ট, অর্ডার লিস্ট। দেন আমরা এটা ট্যাপ প্রেস করে এখানে হয়তো আমরা বলবো, যেমন ধরেন এই OL এর মধ্যে আমরা LI দিব। OL এর মধ্যে LI মানে অর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট তৈরি করতেছি। ঠিক আছে, এখন এখানে ফার্স্ট অফ অল আমরা বলবো ম্যাঙ্গো, যে কোনো নাম দিলাম, সমস্যা নাই। তারপর আমি বললাম হয়তো বা অ্যাপেল, দেন ব্যানানা, দেন হচ্ছে অরেঞ্জ, এরপর হচ্ছে আমি দিতে পারি পাইনাপেল। সেভ করলাম, কয়েকটা দিলাম আর কি। দেন এখানে এসে রিলোড করলাম। তো এখন ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ এগুলো চলে আসছে। কিন্তু এর পাশাপাশি দেখেন কি আসছে, এখানে আসছে 1 2, এখানে 1 2 আসছে। কিন্তু আমি কি এখানে কোথাও বলছি যে আমার 1 2 হইতে হবে? কোথাও বলি নাই, কিন্তু তারপরে সেটা 1 2 নিল। তাহলে এখানে 1 2 কেন নিচ্ছে? তাহলে না, অর্ডার লিস্টের ডিফল্ট ভাবে যখনই আপনারা অর্ডার লিস্ট ইউজ করবেন, সেটা ডিফল্ট ভাবে 1 2 থাকবে। যখনই আমি কোনো অর্ডার লিস্ট ইউজ করব, তার জন্য আমার এখানে ডিফল্ট ভাবে 1 2 3 4 5 থাকবে। কিন্তু চাইলে সেটাকে আমি চেঞ্জেবল বা চেঞ্জ করতে পারি। চলেন, তো অর্ডার লিস্ট নিলাম, তার মাঝখানে আমি লিস্ট ইউজ করলাম। এখন এই অর্ডার লিস্টের পরে হয়তো আমি আবার একটা OL নিলাম। এই OL এর মধ্যে এই LI গুলোকে রেখে দিলাম, এগুলোকে জাস্ট ধরলাম, Ctrl+C, দেন এখানে এসে পেস্ট। আমরা এখানে 2টা OL নিলাম। এই OL গুলো যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে পরবর্তী OL গুলো আমাদের 1 2 আসবে। হ্যাঁ, তো আমাদের পরবর্তী সেকেন্ড যে আমাদের লিস্টটা আসছে এখানে অর্ডার লিস্ট, সেটা আমাদের এখানে 1 2 আসছে, তাই তো? কারণ আমরা জানি, কারণ আমরা যতটাই OL নিব সেটা 1 2 আসবে। কিন্তু আমরা যদি চাই, যদি আপনাকে বায়ার বলে যে আমার 1 2 লাগবে না, ABCD লাগবে, তখন কি করবেন? ধরেন আমার এখন এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 1 2 চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ABCD লাগবে। তার জন্য আমরা এখানে এই OL এর মধ্যে টাইপ ইউজ করব। টাইপের মধ্যে আমরা জাস্ট বললাম A, দেন আমার কোডিং এর মধ্যে সেখানে আমি রিলোড দিচ্ছি F5। এখানে আমার ABCD E চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, ওয়েট করেন তো, আসবো তো। আচ্ছা, তো এখানে আমরা প্রথমত 1 2 ইউজ করলাম, পরবর্তীতে আমরা আমাদের ABCD ইউজ করলাম। তো চলেন এইখানে এরপর আবার একটা OL নেই। OL এর মাঝখানে এই LI গুলোকেই পেস্ট করে দিলাম। ঠিক আছে,
এখন আমরা জানি এটাকে 1 2 আসবে যদি এই ওএল এর মধ্যে যদি আমরা বলি টাইপ, আমাদের টাইপ বললাম আমি এ, তাহলে কি আসে দেখেন, তো এখানে আমার এবিসিডি আপাতত ছোট হাতের আসে। তা আমি যদি চাই বড় হাতের যদি ইউজ করতে চাই, টাইপের মধ্যে আমি বড় হাতের এবিসিডি বলবো। যদি আমি ছোট হাতের এবিসিডি যাই তাহলে আমি এখানে ছোট হাতের এবিসিডি বলবো। দেন হচ্ছে সাবলাইমে আসলাম, এখান থেকে আবার এই ওয়েল এর পরে আবার একটা ওয়েল নিলাম, এর মাঝখানে ওই লিস্টগুলো দিয়ে দিলাম। এখন এই ওয়েলটাকে যদি আমি চাই হয়তো বা আমার রোমান সংখ্যা হবে, এখানে এটা আমার কি হবে রোমান সংখ্যা, তাহলে কি রোমান সংখ্যা বসাইতে হবে। এটার জন্য বলবো টাইপ আই, যদি আই দেই তাহলে এটা রোমান সংখ্যা হয়ে যাবে 1 2 3 4 5 6। আমার এখানে রোমান সংখ্যা দিয়ে 1 2টা মানে বোঝাচ্ছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি ছোট হাতের রোমান সংখ্যা দিই তাহলে কি করব, তাহলে এখানে জাস্ট আমি একটা ছোট হাতের আই দিয়ে দিলাম, সেভ করলাম। সাইডে এসে যদি রিলোড করি তাহলে এখানে আমার 1 2 চলে আসছে, এবিসিডি চলে আসছে, ছোট হাতের এবিসিডি। দেন হচ্ছে রোমান সংখ্যা 1 2 আর ছোট হাতের রোমান সংখ্যা 1 2। এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই ওয়েল গুলো আমাদের সব নিচে নিচে আসছে না, এগুলো কি পাশাপাশি নেওয়া যায় না? আমি যদি চাই এই পাশাপাশি বসাইতে যাবে না? পারবেন আপনারা? তো জাস্ট এটা টেবিলের মধ্যে নিয়ে করা যায়। একটা টেবিল নেবেন, তার মধ্যে টিআর নেবেন, ওই টিআরটার মধ্যেই বাকি সব এক একটা টিডি নেবেন, একটা টিডির মধ্যে এগুলো ছেড়ে দেবেন। এটা একটা টিডির মধ্যে, এইটা টিডি, দেন হচ্ছে এটা একটা টিডি। এভাবে যদি এটা আসবে একটু পরে ওয়েট করেন। তো আমরা এখানে ওইভাবে করে পাশাপাশি বসাতে পারি, ঠিক আছে। তো এখানে অর্ডার লিস্ট আমরা কমপ্লিট করলাম, কিন্তু এখানে আমাদের শুরু হয়েছে কি দিয়ে? আরে এখানে শুরু হয়েছে কি এ দিয়ে না? তো কখনো দেখছেন যে জে দিয়ে শুরু হয়? দেখেন নাই? আমি দেখছি এখানে জে দিয়ে শুরু হয়, জে কে, মানে প্রথমটা যেরকম এ আছে এখানে এ দিয়ে শুরু হবে না। এটা দিয়ে যদি বুঝি এখানে কত দিয়ে শুরু হয়েছে? 1 দিয়ে না? আমি চাচ্ছি এখানে শুরু হবে 10 দিয়ে, মানে এখানে হবে 10 11 12 13 14 এরকম হবে। তাহলে কি করবেন বলেন তো? কোথায় এখানে 10 লিখবেন? এখানে লিখবেন 10। চলেন লিখি, ওই যেটা আসলো সেটাও গেল, হইল না। তো এটা আগেরটাই থাকুক, কন্ট্রোল জেড এই দিলাম। আমি চাচ্ছি এখানে আমার ডি থেকে শুরু হবে, আমি চাচ্ছি এখান থেকে এ থেকে না ডি থেকে শুরু হবে। তাহলে কি করবেন? হ্যাঁ, তো এখানে আমরা বলবো স্টার্ট। স্টার্ট কি দিব? ডি দিলাম, ডি সেভ করলাম। সাইটে এসে রিলোড, আপনাদের মনে হয় এটা হবে? রিলোড দিলাম, কই হইছে? বলেন হইছে না, এটা আসবে না। আমাদের ডি কত নম্বর অ্যালফাবেট? 4। এখানে আমি বললাম স্টার্ট 4। এখন দেখবেন এটা কাজ করবে। আমাদের যত নম্বর অ্যালফাবেট আমাদের দরকার তত নম্বর অ্যালফাবেট এখানে বলতে হবে। আমি যদি এখানে বলি জে, মানে 10 থেকে শুরু হবে, এখানে আসলাম রিলোড, তাহলে দেখবেন এটা জে থেকে শুরু হবে, জে কে এল এম এন। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে যদি আমি চাই এই ইটালিক সংখ্যাটা 50 থেকে শুরু হবে, তাহলে কি করবেন? আমি চাচ্ছি এখানে 50 থেকে শুরু হবে, তাহলে আমি এখানে বললাম স্টার্ট 50, সেভ করলাম। সাইটে এসে এখানে রিলোড আসছে 50। তারপরে 1 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে। তো আমাদের অর্ডারের জন্য ওএল, আনঅর্ডারের জন্য ইউএল। এর মাঝখানে আমি সেম ভাবে এই এলআই গুলো নিব, এলআই গুলোকে কপি করলাম, কপি করে ইউএল এর মধ্যে ছেড়ে দিলাম, এখানে সেভ। তাহলে আমাদের আনঅর্ডার লিস্টের ডিফল্ট কি থাকে দেখেন, ডট ডট আসবে, ঠিক আছে। আমাদের আনঅর্ডার লিস্টের ডিফল্ট হচ্ছে আমাদের বুলেট। চাইলে এগুলো চেঞ্জ করা যায়। আমরা যদি এগুলো চেঞ্জ করি, দেখেন আমরা ইউএলটাকে কপি করলাম, এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। এখন যদি এখানে আমরা টাইপ ইউজ করি, এখানে বললাম টাইপ বললাম, মনে করেন
তো আমরা যেই ফরম্যাটটা আমাদের ডিফল্ট থাকে সেই ফরম্যাটটার নাম হচ্ছে ডিস্ক। যদি আমি টাইপের মধ্যে ডিস্ক ইউজ করি তাহলে ওই ফরম্যাটটাই আসবে। দেখেন এখানে যদি আমি ডিস্ক দিই তাহলে ওইটাই আসবে নিচে। আমরা এটা ডিফল্টও থাকে, চাইলে আমরা টাইপ ইউজ করে টানতে পারি, ঠিক আছে। তো এখানে আমি অন্য টাইপ ইউজ করি, এখানে টাইপ ইউজ করলাম মনে করেন সার্কেল। তো এখানে একটা সার্কেল লিখলাম, এখানে যদি রিলোড করি তাহলে এখানে সার্কেল আসছে, দেখা যায়। তো সার্কেলের পরে আমি যদি এখানে এই ইউআরএলটাকে আবার কপি করি, স্টার স্যার কোনো ফরম্যাট নাই, ওটার জন্য আমরা স্টারের ইমেজ নিয়ে অ্যাড করি। তো এখানে আরেকটা আছে আমাদের স্কোয়ার। টাইপের ভিতরে কি আবার ইমেজ দিয়ে তো করা যায়? অবশ্যই, সেটা এইভাবে না, সেটা অন্যভাবে। এখানে দেখেন আমাদের কি আসছে, আসে না, স্কোয়ার বানানো ভুল হয়েছে আমাদের, এস কিউ স্কোয়ার। দেন আমরা আমাদের সাইটে আসি, এখানে এসে রিলোড, আমাদের এখানে স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আরেকটা ফরম্যাট আছে আমাদের ইউএল এর মধ্যে, সেটা হচ্ছে এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, এর নিচে সেটাকে পেস্ট করলাম। আরেকটা আমাদের ফরম্যাট হচ্ছে নান। তাহলে আমাদের এখানে সাধারণত কিছু থাকবে না। আমরা এখানে কি করলাম, অর্ডার লিস্ট কমপ্লিট করেছি, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট কমপ্লিট করেছি। আরেকটা লিস্ট আছে যেটা আমাদের একদমই প্রয়োজন হয় না, এমন লাগেই না, কোনো প্রয়োজন নেই, তারপরেও যদি চান দেখা দিতে পারবে, দেখাবো। সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টের জন্য আমরা ইউজ করি ডিএল, তার মাঝখানে হচ্ছে আমাদের ডিটি। ডিটি মানে হচ্ছে, ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, আর ডিটি মানে হচ্ছে ডিফাইন্ড টার্মস। মানে এটার মধ্যে টাইটেল ইউজ করে সাধারণত। তো আমরা যদি এখানে লিখি কফি, এখানে বললাম কফি, এটাকে সেভ করলাম। এই ডিটির পরে আমরা যদি মনে করেন একটা ডিডি নেব, ডিডি মানে হচ্ছে ডিফাইন্ড ডেসক্রিপশন, ডিটি মানে হচ্ছে, ডিটি মানে হচ্ছে ডিফাইন্ড টার্মস, আর ডিডি মানে হচ্ছে ডিফাইন্ড ডেসক্রিপশন। এখন আমি যে কপিটা লিখছি হয়তো তার ডেসক্রিপশনটা এখানে লিখবো। এখানে লিখলাম কফি ইজ সো হট, কফি ইজ সো হট, এটা লিখলাম। লেখার পরে যদি এখানে সে রিলোড করি, এই যে কফি ইজ সো হট, এটা একটা লিস্ট। চাইলে এটা আমরা সাধারণত ইউজ করে থাকি, কিন্তু এটা তেমন কোনো কাজে লাগে না। যদি আপনাদের প্রয়োজন হয় ইউজ করতে পারেন। তো এই পর্যন্ত আজকের ক্লাস।